হ্যালো স্টুডেন্টস, আমি প্রশান্ত অধিকারী A.I.M.S এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সো ইন দিস ভিডিও উইল বি ডিসকাসিং, মানে এই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যান সাকসেসফুল হয় এবং তার প্রপোজালের আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। ইন জুলাই 1946 ইলেকশন ওয়্যার হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। জুলাই মাসের 1946 সালে প্রথমবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার চুজ করার জন্য প্রথমবার ইলেকশন করা হয়, রাইট? The member of this assembly were elected indirectly, that is by the members of provincial assemblies by the method of single transferable vote of proportional representation. Now this sentence has got many inner deep meaning, right? First of all জানিয়ে দিই, এই যে ভোটিংটা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, এখানে কোনো ইন্ডিয়ান পাবলিক বা ইন্ডিয়ান ন্যাশনাল বা ইন্ডিয়ান নর্মাল পাবলিক, সাধারণ জনগণ কিন্তু এটাতে ভোট দেয়নি। এটাতে ভোট কারা দিয়েছিল আমি আগেই বলেছি। তখন আমাদের ইন্ডিয়ান প্রভিন্সেস বা ইন্ডিয়ান যে স্টেট গুলো ছিল, সেই স্টেটের মধ্যে লেজিসলেচার ছিল, যেটাকে পরিচালনা করতে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, যেটার হেড ছিল হচ্ছে চিফ কমিশনার এবং লেফটেন্যান্ট গভর্নমেন্ট। ঠিক আছে, এরকম 11টা প্রভিন্সেস ছিল, যেখানে প্রভিন্সেস ছিল, যেখানে হচ্ছে লেফটেন্যান্ট গভর্নররা হেড ছিলেন, যার লেজিসলেটিভ ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব সবকিছু ব্রিটিশের আন্ডারে ডাইরেক্টলি। এবং 4টে স্টেট ছিল চিফ কমিশনার স্টেট, সেগুলোর পুরোপুরি দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বা লেজিসলেচার পার্টি ফর্ম করা, লেজিসলেটিভ হাউস পুরোপুরি ছিল ব্রিটিশের হাতে। ঠিক আছে, এই যে মেম্বাররা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, প্রত্যেকটা স্টেটের যে নিজস্ব একটা করে অ্যাসেম্বলি আছে, এই অ্যাসেম্বলির মেম্বাররা সিলেক্ট করবেন বা ইলেক্ট করবেন ইনডাইরেক্টলি বাই এ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রথমে হচ্ছে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। What is single transferable vote or STV? সিঙ্গল ট্রান্সফারেবল ভোট মানে একজন ভোট দিতে পারবে, সেখানে প্রেফারেন্সেস এর অপশন থাকবে, মানে একটাই ভোট দেবে কিন্তু সেই ভোটটা ট্রান্সফার করা যাবে। কিভাবে? এক্সাম্পল দিয়ে বোঝাই, যখন আমরা SSC বা কোনো গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ করে থাকি, আমাদের যে প্রেফারেন্সের অপশন থাকে, মানে চয়েস অফ সেন্টার, সেন্টার যদি চুজ করা 3টে কি 4টে অপশন দেওয়া থাকে। যেরকম ফার্স্ট অপশনে আমরা দিলাম একটা অপশন এ, ওটাতে যদি না হয় তো অপশন বি, ওটাতে যদি না হয় অপশন সি, ওটা যদি না হয় অপশন ডি। তো ইট ইজ কল্ড সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, মানে ভোট চয়েস একবারই করতে পারছি আমরা, রাইট? একবারই চুজ করার অপশন পাই, কিন্তু প্রথমেটা না হলে সেকেন্ড, সেকেন্ড না হলে থার্ড, থার্ড না হলে ফোর্থ। সেম জিনিস ছিল সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, মানে একবারই চুজ করতে পারবে কিন্তু ট্রান্সফারেবল। কোন কারণে যদি ফার্স্ট প্রেফারেন্স যেই লিডারকে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই ইলেক্ট হলো না বা আগেই বাইরে বেরিয়ে গেল, কিভাবে? খুব কম ভোট পেয়েছে বা একদমই কম সংখ্যায় রয়েছে বা নিজের থেকে সরে যেতে চেয়েছে, তো প্রথম অপশনটা এমনি চলে গেল, রাইট? এলিমিনেট হয়ে গেল, তখন ওই ভোটটা ট্রান্সফার হয়ে যাবে সেকেন্ড প্রেফারেন্সে, এরকম করে থার্ড প্রেফারেন্সে বা ফোর্থ প্রেফারেন্স, এরকম 3টে কি 4টে প্রেফারেন্স থাকবে। এটা হচ্ছে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি ছিল? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছিল যেটা কিনা প্রত্যেক 10 লক্ষ পপুলেশনের একজন করে মেম্বার, একজন করে সিট পাবে। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো প্রভিন্সেসের যদি পপুলেশন 50 লক্ষ হয়, তার মানে সেখান থেকে সিট উঠে আসবে মাত্র 5টা, মানে 5 জনকেই শুধু ইলেক্ট করা যাবে, রাইট? সো দিস ইজ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। মানে এবারে 5টা সিট যদি আছে, তো 5টা সিটের মধ্যে সিঙ্গল ট্রান্সফারেবল ভোটে 5টা অপশন একজন লিখতে পারবে। যে ভোট দিচ্ছে সে একবার লিখবে, একটা ব্যালট বক্সের মধ্যে একটা পেপারে 5টা নাম পরপর ABCD করে লেখার অপশন থাকবে, সেটা লিখে দিয়ে দেবে। কোনো কারণে অপশন এ যদি স্কিপ হয়ে যায় বা এলিমিনেট হয়ে যায়, তো অপশন বি তে সেই ভোটটা শিফট হয়ে যাবে। সো দিস ওয়াজ সিঙ্গল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, রাইট? এবারে তো বেসিক্যালি সেই সময় ইন্ডিয়ার পপুলেশন ছিল হচ্ছে 389 মিলিয়ন। 389 মিলিয়ন ওয়াজ দ্য পপুলেশন অফ কান্ট্রি। তার মানে হচ্ছে আমাদের সিট কটা উঠে আসবে? আমাদের সিট উঠে আসবে 389টা, রাইট? 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 লাখ। ওকে, 11টা প্রভিন্সেস ছিল আমাদের, যেটাকে আমরা বলি হচ্ছে 11 প্রভিন্সেস। সেখানে সিট ছিল 292টা। 4টে চিফ কমিশনার প্রভিন্সেস ছিল, যেগুলোর নাম হচ্ছে দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ, বালুচিস্তান। এই 4টে চিফ কমিশনার প্রভিন্সেস থেকে সিট উঠে আসে 4টে। নমিনেশন বাই প্রিন্সলি স্টেট, এখানে কিন্তু ইলেকশন হচ্ছে না, নমিনেশন হচ্ছে। যত 7টা প্রিন্সলি স্টেট ছিল আমাদের, সেই 7টা প্রিন্সলি স্টেট থেকে ওখানকার যে প্রিন্সেসরা আছেন তারা 93টা মেম্বারকে ইলেক্ট করবেন। সো টোটাল সিট গিয়ে দাঁড়ালো আমাদের 389। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবাইকার? আমি আরেকবার রিপিট করে দিই,
আমাদের ভারতে সে সময় পপুলেশন ছিল 389 মিলিয়ন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা আছে, এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে যা পপুলেশন আছে সেটাকে প্রপোর্শনালি মানে সমান ভাগে যেখানে যত পপুলেশন আছে সেইভাবে কমিউনিটি ওয়াইজ, রাইট, তখন সেপারেট কমিউনাল ইলেক্টোরেট হতো। একটু পরে আমরা দেখতে পাবো সেটা, এবং হিস্ট্রিতে সেটা ডিপলি কভার করা হয়েছে। সো বেসিক্যালি 389 ওয়াজ দ্য পপুলেশন এবং আমাদের সিটস সেই জন্য হয় 389। সেই 389 সিটস কোথায় কোথায় কিভাবে ডিভাইড করা হয় না, 11টা প্রভিন্সেস থেকে আমরা পাবো 292টা সিট, রাইট। 11টা যে আমাদের রাজ্য আছে যেখানে লেফটেন্যান্ট গভর্নররা হেড, লেফটেন্যান্ট গভর্নর দ্বারা শাসিত যে স্টেট গুলো আছে সেখান থেকে আমরা 292টা সিট। আচ্ছা, চিফ কমিশনার প্রভিন্সেস থেকে আমাদের 4টে সিট। 4টে চিফ কমিশনার প্রভিন্সেস কি কি? দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ, বালুচিস্তান। ওকে, বালুচিস্তান এখন আছে পাকিস্তানের পার্ট। প্রিন্সলি স্টেট যেগুলো আছে, প্রিন্সলি স্টেট ছিল আমাদের 7টা প্রিন্সলি স্টেটের যে প্রিন্সেসরা আছে তারা নমিনেট করে পাঠাবে নিজের রিপ্রেজেন্টেটিভ, তারা নিজেরা চুজ করবে, চুজ করে সেরকম রিপ্রেজেন্টেশন ছিল হচ্ছে 93টা। তো মোটামুটি 7টা প্রিন্সলি স্টেট মেনে আমরা ধরে নিতে পারি 930 লক্ষ, 93 মিলিয়ন ওয়াজ দ্য ক্যাপাসিটি, ওয়াজ দ্য পপুলেশন, আর সেখান থেকে আমরা সিট পেয়েছি হচ্ছে 93 মিলিয়ন পপুলেশন ছিল, তো 93টা সিট প্রপোর্শনেটলি উঠে এসেছে যে রাজ্যের যেরকম পপুলেশন। টোটাল সিট 389। ক্লিয়ার? ওকে, নাও এবারে ইলেকশন জুলাই মাসে হয় এবং সিটস ফ্রম দ্য প্রভিন্সেস, কিভাবে সিটস গুলো হয়। নাও 292টা যে সিট ছিল বা 296 টোটাল প্রভিন্সেস এর সিট যদি আমরা দেখি, তো টোটাল প্রভিন্সেস এর সিট হচ্ছে 292 প্লাস 4 করলে আমাদের হচ্ছে টোটাল সিট 296। তো সবগুলো প্রভিন্সেস মিলিয়ে প্রভিন্সেসে ইলেকশন করার মতন জেনারেল সিট ছিল 214, মুসলিমদের সিট ছিল 78টা, মানে যেখানে শুধু মুসলিম ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে। শিখদের সিট ছিল 4টে, রাইট। বেসিক্যালি এটাকে বলা হয় সেপারেট কমিউনাল ইলেক্টোরেট। এটা এসেছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এটার ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যখন ইতিহাস পড়ানো হবে, তো সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে হোয়াট ইজ সেপারেট কমিউনাল ইলেক্টোরেট। এখন আপাতত জন্য জেনে নিতে হবে যে রাজ্যের যত পপুলেশন তার প্রপোর্শনেটলি সিট গুলোকে ভাগ করা হবে। জেনারেল ইলেকশন যেখানে হচ্ছে হিন্দু মুসলিম দুটোই ভোট দেবে বা ক্যান্ডিডেট দাঁড়াতে পারে। মুসলিম যে সিট গুলো ছিল সেখানে শুধু মুসলিম ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে। শিখদের জন্য 4টে সিট ছিল, শিখ যারা এখানে দাঁড়াতে পারবে। দিস ইজ কল্ড সেপারেট কমিউনাল ইলেক্টোরেট। ওকে, নাও জেনারেল অ্যাসেম্বলিতে মানে জেনারেল কোটার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল 205টা সিট এবং শিখদের মধ্যে ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল হচ্ছে 4টে সিট। ইন্ডিয়ান মুসলিম লীগ জেনারেলে কোনো সিট পায়নি, মুসলিম লীগে মাত্র 3টে সিট পেয়েছিল এবং আদার যতগুলো পার্টিস ছিল আদার পার্টিস মিলিয়ে জেনারেল থেকে 9টা সিট গেছিল, 5টা সিট পেয়ে গেছিল মুসলিম থেকে আদার পার্টিস। তো টোটাল আদার পার্টিস নিয়ে গেছিল 14টা সিট। তো আমরা এখানে টোটাল দেখতে পাচ্ছি যে ভোটের যে রেজাল্টটা দাঁড়িয়েছিল, সো ক্লিন ওয়েতে 296টা টোটাল সিটের মধ্যে থেকে 209টা সিট ছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে। দ্যাট ইজ 69% মেজরিটি। 69% মেজরিটি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে। তার মানে যে সাংবিধানিক সভা তৈরি হবে তার মধ্যে 209 জন মেম্বার থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, 73 জন মেম্বার থাকবেন হচ্ছে আমাদের ইন্ডিয়ান মুসলিম লীগ থেকে, 14টা মেম্বার থাকবে আমাদের আদার মাইনরিটি যে পার্টিজ আছে সেখান থেকে, এবং এই 3টেকে যোগ করলে আমাদের 296টা সিট, মানে প্রভিন্সেসের যে ইলেক্টেড মেম্বার ছিল সেটা 209 এখান থেকে, বাকি 93টা মেম্বার পাঠাবে হচ্ছে নমিনেটেড প্রিন্সলি স্টেট, পাঠাবে 93টা মেম্বার। তো তারপরে দাঁড়াবে গিয়ে টোটাল 389 সিটস। 93 প্লাস 296 করলে আমরা দেখতে পাবো ইটস 389। সো দিস ওয়াজ দ্য টোটাল কনসেপ্ট। নাও প্রভিন্সিয়াল ইলেকশনের মধ্যে যে 15টা প্রভিন্সেসের ইলেকশন হয়েছিল তার মধ্যে 296টা সিটের মধ্যে 209টা সিটই হয়েছিল ক্লিন মেজরিটিতে পেয়ে গেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং সে সাংবিধানিক সভাতে তাদের মেজরিটি থাকতো। তো বেসিক্যালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেজরিটি থাকা মানে ওখানে মেজরিটি থাকতো হচ্ছে হিন্দুদের, মানে মোস্টলি ডমিনেটেড বাই হিন্দুজ। ওখানে 209 জন মেম্বার থাকতো অলমোস্ট হিন্দুজ বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার্স। যেখানে যে মুসলিমরা থাকে তারাও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই থাকবে, রাইট। ওকে, consequences. Now as I said, Jinnah was alarmed at the result because the I.M.S was in danger of being totally eclipsed in the Constituent Assembly as Congress won the assembly with clean majority. Okay, so basically আমি একটু আগে যেটা বললাম এটাই এখানে অ্যাড করা হয়েছে, that is Jinnah was shocked and alarmed with the result of Indian Muslim League, with the results। ভোটের যে রেজাল্ট বেরিয়েছিল সেটা নিয়ে খুবই শক হয়ে গেছিল
এবং উনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয় যে সাংবিধানিক সভাটা থাকবে ইন্ডিয়ান লাইক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা পুরোপুরি হিন্দু ডমিনেটেড থাকবে এবং ইন্ডিয়ান মুসলিম লীগ সেখানে পুরো এক সাইড বা এক তরফে দাঁড়িয়ে যাবে, সেখানে কোনো প্রস্তাব রাখার জায়গা সেরকম ভাবে পাবে না, কেন কি পুরোটাই ডমিনেট করবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর ওনার কাছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ইটস এ হিন্দু পার্টি, ঠিক আছে, বাট বেসিক্যালি এটা ছিল না, দিস ওয়াজ দ্য রং কনসেপ্ট। অ্যাকচুয়ালি এটা পোর্ট্রে করেন উনি যে ইন্ডিয়ান মুসলিম লীগ হচ্ছে পুরোপুরি মুসলিম মেজরিটিতে পার্টি বা মুসলিমের পার্টি, তো উনি বলতেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ হিন্দু পার্টি, বাট এখানে অনেক মেম্বার ছিল যারা হচ্ছেন মুসলিম, যেখানে মুসলিম মেম্বার ছিল খান আব্দুল গফর খান, আমাদের জাকির আলী হুসেন স্যার, ঠিক আছে, মৌলানা আজাদ খান স্যার, so there were many Muslim leaders over there. Now what was the consequences? এই যে ভয় উনি পেয়ে গেলেন on 29th of July, ভালো করে ডেটটা দেখবেন, it was counted as a black day of the Indian history. On 29th July, Indian Muslim League withdraw its acceptance of the cabinet mission plan and called for a direct action on 16th August 1946 as a black day Indian history, right? 29 জুলাই ওনার যে ক্যাবিনেটের যে অ্যাকসেপ্টেন্স ছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান উনি মেনে নিয়েছিলেন, সেখান থেকে উনি সেটাকে উনি খারিজ করে দেন এবং সেখান থেকে উইথড্র করে নেন, ওখান থেকে বেরিয়ে চলে আসেন, যে উনি ক্যাবিনেট মিশন প্ল্যান বা বয়কট করে দেন, যে আমি মানি না ক্যাবিনেট মিশন প্ল্যান। ওনার যে সাপোর্ট ছিল, দুটো পার্টির সাপোর্টের পরে ক্যাবিনেট মিশন আমাদের সাংবিধানিক সভা গঠন করতে পারে। ইন্ডিয়ান মুসলিম লীগও প্রপোজালটা রাজি হয়েছিল এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও রাজি হয়েছিল, কিন্তু এই ভোটের রেজাল্টের পরে ইন্ডিয়ান মুসলিম লীগ উইথড্র করে নেয় ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে এবং ডাইরেক্ট অ্যাকশন ডিক্লেয়ার করে দেয় 16th August 1946 এ, which resulted in a deadliest form of civil war, a black day in the Indian history. বাজেভাবে সিভিল ওয়ার শুরু হয়ে যায়, হিন্দু মুসলিম রিয়টস, দাঙ্গা, কমিউনাল রিয়টস যেটাকে বলি আমরা, সেটা শুরু হয়ে যায়। So communal riots broke out at various parts of the country, specifically in Bengal. এক দিনের মধ্যে 4000-এরও বেশি মৃত্যু ঘটেছিল বেঙ্গলে, এবং তার থেকেও খারাপ সিচুয়েশন দাঁড়িয়েছিল নোয়াখালী বলে একটা জায়গা, যেটা এখন বাংলাদেশের মধ্যে, সেখানে ডেডলিয়েস্ট ফর্ম অফ ইট, চারিদিকে শুধু আগুন, রেপ, খুন খারাবা এই ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছিল এই ডাইরেক্ট অ্যাকশন ডে এর কারণে। ওকে, সো এইটা ছিল কনসিকুয়েন্স অফ দ্য হোল সিকোয়েন্স। নাও রিওয়াইন্ডিং ফ্রম ভেরি ফার্স্ট, আমি একদম প্রথম থেকে একটা ছোট্ট রিক্যাপিচুলেট করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো। রিক্যাপিচুলেশন ইজ দ্যাট, যে প্রথম ক্যাবিনেট মিশন প্ল্যান আসে হচ্ছে আমাদের 1946 এ মার্চ মাসে, 15th মার্চে, and it held its first meeting in the month of May at Shimla, যেখানে ক্যাবিনেট মিশন প্ল্যানে 3 জন মেম্বার থাকেন, যে 3 জন মেম্বার ক্রেপস মিশনেও ছিল, কে স্যার স্ট্যাফোর্ড ক্রেপস, এভি আলেকজান্ডার এন্ড প্যাট্রিক লরেন্স, এই 3 জন ক্যাবিনেট মেম্বার থাকেন। সেই সময় আমাদের প্রাইম মিনিস্টার থাকেন ক্লেমেন্ট অ্যাটলি এবং আমাদের ভাইসরয় থাকে হচ্ছে লর্ড ওয়েভেল। 3টা অবজেক্টিভ ছিল ক্যাবিনেট মিশনের। ইন্ডিয়ান যে পলিটিক্যাল লিডার্সরা আছে সেই পার্টিদের সঙ্গে বসে একটা মিটিং করে সেই মিটিং এ সিদ্ধান্ত করা যে ভারতের সংবিধান কিভাবে বানানো হবে, সেই পার্টিতে একটা এগ্রিমেন্ট করে নেওয়া সংবিধান কি করে বানানো হবে বা সংবিধান রেডি করা, এবং সেখানে আরেকটা প্রস্তাব ছিল যে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হবে যেটা ইন্টারিম গভর্নমেন্টকে পরিচালনা করবে। কিন্তু সেখানে মোহাম্মদ জিন্নাহ স্যার ডিভিশন, গ্রুপিং অফ ইন্ডিয়ান প্রভিন্সেস, ভারতের প্রভিন্সেস গুলোকে গ্রুপিং করতে চেয়েছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ স্যার, এবং প্রথম দিনেই মিটিংটা খারিজ করে দেওয়া হয়, অ্যাডজার্ন করে দেওয়া হয়, ঠিক আছে। সো 1 মাস পরে ক্যাবিনেট মিশন প্ল্যান আবার নতুন একটা প্রপোজাল নিয়ে আসে, রাইট। সেই প্রপোজালে বলা হয় যে না, কোনো পার্টিশন তো পসিবল না, কোনোভাবে কোনো পার্টিশন হবে না, একটাই সংবিধান বানানো হবে। মুসলিম মেজরিটি স্টেট গুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করে দেবো এবং হিন্দু মেজরিটি স্টেটকে একটা গ্রুপে ভাগ করে, যতগুলো প্রভিন্সেস আছে এভাবে গ্রুপিং করে দেবো। আর কি প্রপোজালে ছিল? আর ছিল প্রপোজালে 4টে মেইন সেকশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে দেখবে, সেটা হচ্ছে আমাদের কারেন্সি, ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স এন্ড কমিউনিকেশন। বাকি সবকিছু রেসিডুয়াল পাওয়ার থাকবে হচ্ছে প্রভিন্সেসের কাছে বা রাজ্যের কাছে, ঠিক আছে। তো এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাতে রাজি ছিল না। কেন রাজি ছিল না? কেন কি বেসিক্যালি এটা উইক সেন্টার তৈরি করছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট খুবই দুর্বল থাকতো এবং বেশিরভাগ পাওয়ার বা পরিস্থিতিটা থাকতো হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে। জিন্নাহ সাহেব এই প্রপোজাল নিয়ে কোনো প্রবলেম ছিল না ওনার, কেন কি এই প্রপোজালটা ওনার প্রস্তাবের উপরে বিশেষ করে বানানো। উনি প্রথমে চেয়েছিলেন গ্রুপিং করতে এবং গ্রুপিং করে আলাদা সংবিধান করতে, বাট আলাদা সংবিধান এখানে হয়ে ওঠেনি, বাট গ্রুপিং হয়েছিল। তো এনার এই প্রপোজাল নিয়ে কোনো প্রবলেম ছিল না। ফাইনালি দুটো পার্টি মেনে যায় এই প্রপোজাল নিয়ে এবং ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রস্তাবের অনুযায়ী সংবিধানের গঠন করা হয়, যেখানে সাংবিধানিক ইলেকশন হয়। জুলাই মাসে প্রথমবার ইলেকশন হয়। ইলেকশনের টোটাল 296টা সিট থাকে এবং ইলেকশন করা হয় আমাদের এসটিভি, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট ইন প্রপোর্শনাল রেশিও।
389 was the population at that time and 389 were the total seats, out of which যার মধ্যে 296টা সিট ছিল প্রভিন্সেস এর মধ্যে এবং 93টা সিট ছিল আমাদের নমিনেটেড মেম্বার্স ফ্রম দ্য প্রিন্সলি স্টেটস এবং 4টে ছিল চিফ ক্যাবিনেট স্টেটস থেকে, রাইট? যার মধ্যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মেজরিটি, সিম্পল মেজরিটি পেয়ে যায় এবং তার বিনিময়ে, তার ভয়ে, তার কনসিকুয়েন্সেস এর মধ্যে ডাইরেক্ট অ্যাকশন ডে লঞ্চ করেন মোহাম্মদ আলী জিন্নাহ স্যার। ওকে, সো দিস ওয়াজ দ্য অ্যানালিসিস অফ দ্য হোল টপিক। ভিডিও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নেক্সট ভিডিও ফলো করবে। খুব শীঘ্রই নিয়ে আসবো আমরা নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিভিন্ন কমিটিজ, আমাদের পার্টিজ, এইসব ব্যাপারে আলোচনা করা হবে এবং সাইলেন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। Thanks for listening and thanks for watching the video. If you have, once again, if you have liked the video, please like, please share and please do comment. If you have any queries, please mention in the comment section. যদি কোনো queries বা কোনো question বা কোনো doubt থেকে থাকে comment section রাখো, utmost try করবো একদিনের মধ্যে reply করার, right? Thank you so much for watching the video. Have a good day. তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।